নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে। আজ আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলবো যেগুলোর কারণে এখনও বহু মানুষের উচ্চ পেনশনের আবেদন আটকে রয়েছে। অনেকের আবেদন বাতিল হচ্ছে, আবার অনেকেই দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। অথচ এই বিষয়গুলো নিয়ে খুব কম মানুষই কথা বলছেন। চলুন একে একে প্রতিটি বিষয় আলোচনা করি। প্রথম সমস্যাটি হলো বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠান বা ক্লোজ এস্টাবলিশমেন্ট কর্মীদের সমস্যা। অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। সেখানে যারা এক সময় কাজ করতেন তাদের উচ্চ পেনশনের আবেদন এখন আর এগোচ্ছে না। অনেক ক্ষেত্রেই আবেদন ইপিএফও পর্যন্ত পৌঁছাতেই পারছে না। কিন্তু এই মানুষগুলোর ভবিষ্যৎ কী হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনো পরিষ্কার নির্দেশনা নেই। ইপিএফও যখন যৌথ বিকল্প বা জয়েন্ট অপশন ফর্ম জমা দেওয়ার সুযোগ দিয়েছিল, তখন একটি নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছিল। প্রথমে কর্মী অনলাইনে আবেদন করবেন, তারপর আবেদনটি নিয়োগকর্তার কাছে যাবে। নিয়োগকর্তা সেটি যাচাই করবেন এবং প্রয়োজন হলে সংশোধনও করবেন। এরপর আবেদনটি ইপিএফওর কাছে পাঠানো হবে। কিন্তু যদি সেই প্রতিষ্ঠানই আর অস্তিত্ব না থাকে, তাহলে নিয়োগকর্তা আবেদন যাচাই করবেন কিভাবে? এই পরিস্থিতিতে কী করা উচিত সে বিষয়ে ইপিএফও এখনও পর্যন্ত কোনো নির্দেশনা দেয়নি। আমার মতে ইপিএফওর উচিত দ্রুত এই বিষয়ে স্পষ্ট নির্দেশ জারি করা। আর যদি তা না হয়, তাহলে হয়তো আদালতের হস্তক্ষেপেই কোনো সমাধান বের করতে হবে। আমার ধারণা অন্তত 1 থেকে 1.5 লক্ষ কর্মী এই সমস্যার মুখোমুখি হয়েছেন। অনেক সরকারি সংস্থা বন্ধ হয়ে গেছে, অনেক প্রতিষ্ঠান অন্য কোম্পানির সঙ্গে একীভূত হয়েছে, আবার অনেক মূল প্রতিষ্ঠানই আর নেই। এমন পরিস্থিতিতে আবেদনগুলোর ভবিষ্যৎ কী হবে? বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানের কর্মীদের কিভাবে ন্যায় বিচার দেয়া হবে? তাদের আবেদন কিভাবে এগোবে? এই প্রশ্নগুলোর উত্তর ইপিএফওকে অবশ্যই দিতে হবে। আর যদি তারা না দেয়, তাহলে কোনো না কোনো আবেদনকারীকে আদালতের দ্বারস্থ হয়ে এই বিষয়ে একটি সুস্পষ্ট রায় আনতে হবে। এবার দ্বিতীয় সমস্যায় আসি। এমন অনেক কর্মী আছেন যারা চাকরি জীবনে একাধিকবার প্রতিষ্ঠান পরিবর্তন করেছেন। কেউ প্রথমে এক কোম্পানিতে কাজ করেছেন, পরে অন্য কোম্পানিতে গেছেন, তারপর আবার তৃতীয় প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। এই ধরনের একাধিক স্থানান্তরের ফলে অনেকের পিএফ অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে স্থানান্তরিত হয়নি। ফলে ইপিএসের কাছে তাদের সম্পূর্ণ পরিষেবার তথ্য নেই। যখন সম্পূর্ণ তথ্যই নেই, তখন সঠিক পেনশন হিসাব করা সম্ভব হবে কিভাবে? আর যদি আংশিক তথ্যের ভিত্তিতে হিসাব করা হয়, তাহলে তাদের পেনশনযোগ্য চাকরির মেয়াদ কম ধরা হবে। তার ফলে পেনশনের পরিমাণও কমে যেতে পারে। অনেক ক্ষেত্রে একই প্রতিষ্ঠানের মধ্যেই বিভিন্ন বিভাগে বদলি হয়েছে, আবার প্রতিটি বিভাগের নিজস্ব পিএফ ট্রাস্ট ছিল। ফলে তথ্য আদান প্রদানের অসঙ্গতি তৈরি হয়েছে এবং ইপিএসের কাছে সম্পূর্ণ তথ্য পৌঁছাচ্ছে না। এই ধরনের সমস্যার সমাধানে ইপিএফওর উচিত একটি স্পষ্ট সার্কুলার অথবা একটি ব্যাখ্যামূলক ভিডিও প্রকাশ করা, যাতে মানুষ বুঝতে পারেন এমন পরিস্থিতিতে তাদের কী করতে হবে। কারণ এই ধরনের অসঙ্গতির জন্য বহু আবেদন এখনও আটকে রয়েছে এবং মানুষ দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এবার তৃতীয় গুরুত্বপূর্ণ সমস্যার কথা বলি। এটি বকেয়া অর্থ বা এরিয়ার নিয়ে। এমন অনেক ঘটনা রয়েছে যেখানে উচ্চ পেনশনের আবেদন ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ডিমান্ড লেটার এসেছে, তিনি ইপিএফওকে প্রয়োজনীয় অর্থও জমা দিয়েছেন, এমনকি তার নামে পিপিও অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডারও জারি হয়ে গেছে। কিন্তু
কিন্তু আশ্চর্যের বিষয় হলো পিপিও জারি হওয়ার 6 থেকে 7 মাস পরেও অনেকেই তাদের বকেয়া অর্থ পাননি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা জানেন, উচ্চ পেনশন পাওয়ার জন্য বহু প্রবীণ নাগরিককে আগে ইপিএফওকে একটি বড় অঙ্কের টাকা ফেরত দিতে হয়েছে। অনেকের হাতে সেই টাকা ছিল না। কেউ নিজের ফিক্সড ডিপোজিট ভেঙেছেন, কেউ আজীবনের সঞ্চয় ব্যবহার করেছেন, আবার কেউ কেউ সুদে টাকা ধার নিয়েছেন। তাদের আশা ছিল একবার টাকা জমা দিয়ে দিলে উচ্চ পেনশন চালু হবে এবং একসঙ্গে যে বকেয়া টাকা পাবেন তা দিয়ে ঋণের বড় অংশ শোধ করে নিতে পারবেন। এরপর মাসিক পেনশনের টাকা দিয়ে বাকি দায়িত্ব সামলে নেবেন। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। পিপিও জারি হয়েছে ঠিকই, কিন্তু 6-7 মাস কেটে গেলেও অনেকের অ্যাকাউন্টে বকেয়া টাকা পৌঁছায়নি। কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে যারা ঋণ নিয়ে অথবা নিজেদের সঞ্চয় ভেঙে টাকা জমা দিয়েছেন, তাদের অন্তত দ্রুত পিপিও এবং বকেয়া অর্থ প্রদান করা উচিত। যখন পিপিও জারি হয়ে গেছে তখন ধরে নেওয়া যায় সমস্ত হিসাব সম্পূর্ণ হয়েছে। ইপিএফও জানে কত টাকা দিতে হবে। তাহলে সেই টাকা আটকে রাখা হচ্ছে কেন? এভাবে বিলম্ব হলে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। তাই আমার অনুরোধ, যত দ্রুত সম্ভব সকলের বকেয়া অর্থ প্রদান করা হোক, যাতে সুপ্রিম কোর্টের রায় থেকে যে আশার আলো তৈরি হয়েছিল তা আবার হতাশায় পরিণত না হয়। ভারত একটি কল্যাণমূলক রাষ্ট্র, তাই মানুষের বিশ্বাস অটুট রাখতে ইপিএফওর উচিত এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া। যদি এই ভিডিওটি ইপিএফওর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পৌঁছে যায়, তাহলে তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে প্রবীণ নাগরিকদের বকেয়া অর্থ যত দ্রুত সম্ভব ছেড়ে দেয়া হোক, যাতে তাদের জীবনে সত্যি ইতিবাচক পরিবর্তন আসে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি হলো বকেয়া অর্থ এবং রিফান্ডের টাকা পরস্পরের সঙ্গে সমন্বয় করার বিষয়। ধরুন, কোনো ব্যক্তিকে উচ্চ পেনশন পাওয়ার জন্য ইপিএফওকে 20 লক্ষ টাকা ফেরত দিতে হবে, কিন্তু তার প্রাপ্য বকেয়া অর্থ যদি 24 লক্ষ টাকা হয়, কারণ তিনি বহু বছর আগে অবসর নিয়েছেন, তাহলে তাকে আগে 20 লক্ষ টাকা আলাদা করে জমা দিতে বাধ্য করা হচ্ছে কেন? এর পরিবর্তে ইপিএফও একটি অস্থায়ী সম্মতিপত্র নিতে পারে, তারপর সরাসরি সমন্বয় করে 24 লক্ষ টাকার মধ্যে 20 লক্ষ টাকা কেটে রেখে বাকি 4 লক্ষ টাকা আবেদনকারীকে দিয়ে দিলেই তো পুরো প্রক্রিয়া শেষ হয়ে যায়। অনেক দিন ধরেই এই দাবি উঠছে, কিন্তু ইপিএফওর বক্তব্য এতে কর সংক্রান্ত জটিলতা রয়েছে। আমার প্রশ্ন হলো, যখন বকেয়া অর্থের ওপর টিডিএস কাটা হচ্ছে, তখন এই সমন্বয় করতে সমস্যা কোথায়? যতটা টিডিএস প্রযোজ্য ততটাই কেটে রাখা হোক, প্রয়োজনীয় আবেদনকারীকে দেয়া হোক। এরপর কর সংক্রান্ত হিসাব তিনি তার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সাহায্যে মিটিয়ে নেবেন। কিন্তু শুধুমাত্র করের অজুহাতে মানুষকে আগে নিজের সঞ্চয় ভাঙতে বাধ্য করা এবং কয়েক মাস অপেক্ষা করানো কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এতে অপ্রয়োজনীয় লেনদেন বাড়ছে, সময় নষ্ট হচ্ছে, অনেকের বকেয়া অর্থ মাসের পর মাস আটকে থাকছে। অথচ খুব সহজেই এই সমন্বয়ের ব্যবস্থা করা সম্ভব। প্রয়োজনে সর্বোচ্চ হারে কর কেটে রেখে বাকি অর্থ প্রদান করা যেতে পারে। এরপর আবেদনকারী সরকারের কাছ থেকে প্রাপ্য কর ফেরতের ব্যবস্থা করবেন। এভাবে করলে প্রবীণ নাগরিকদের অনেক বড় সুবিধা হবে। যদি ইপিএফও সত্যি একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসাবে কাজ করতে চায়, তাহলে এই বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া উচিত। আমি আশা করি ইপিএফও এই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হলো, এমন অনেক আবেদন রয়েছে যেখানে কর্মী ফর্ম জমা দিয়েছেন, নিয়োগকর্তা সেটি যাচাইও করেছেন, তারপর আবেদনটি ইপিএফওর কাছে গেছে,
কিন্তু ইপিএফও কিছু অতিরিক্ত তথ্য বা কোয়েরি চেয়েছে এবং সেই কোয়েরির উত্তর নিয়োগকর্তার কাছেই আটকে আছে। অনেক ক্ষেত্রে নিয়োগকর্তা বিষয়টি আর গুরুত্ব দিচ্ছেন না, ফলে আবেদনকারী বারবার গিয়ে অনুরোধ করছেন যে তাঁর ফর্মে কোয়েরি এসেছে এবং সেটির উত্তর দেওয়া দরকার। কিন্তু যেহেতু তিনি ইতিমধ্যেই অবসর নিয়েছেন, তাই অনেক প্রতিষ্ঠানের কাছে এটি আর অগ্রাধিকার পাচ্ছে না। প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই বর্তমান কর্মরত কর্মীদের সমস্যাকে আগে গুরুত্ব দিচ্ছে। এর ফল কি হচ্ছে? আবেদনগুলো মাসের পর মাস একই জায়গায় আটকে থাকছে। এমনকি ভবিষ্যতে ইপিএফও যদি বলে যে দীর্ঘদিন কোনো পদক্ষেপ না হওয়ায় আবেদনটি নিষ্ক্রিয় হয়ে গেছে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু এখানে আবেদনকারীর দোষ কোথায়? কোয়েরি তো ইপিএফও নিয়োগকর্তার কাছেই পাঠিয়েছে, তাই আমার মতে ইপিএফওর দায়িত্ব হলো নিয়োগকর্তার কাছ থেকে সেই উত্তর সংগ্রহ করা। ইপিএফও এমন অবস্থানে রয়েছে যেখানে তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশ দিতে পারে যে আইনগত নৈতিকভাবে তাদের এই কোয়েরির উত্তর দিতে হবে। উত্তর পাওয়ার পর ইপিএফও আবেদন গ্রহণ করবে না বাতিল করবে তা পরে সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু অন্তত একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ একজন সাধারণ কর্মীর পক্ষে বড় বড় প্রতিষ্ঠানের আমলাতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নিজের কথা শোনানো খুবই কঠিন। যদি 100 জন কর্মীর আবেদন কোনো প্রতিষ্ঠানের কাছে আটকে থাকে এবং ইপিএফও একটি অফিসিয়াল চিঠি পাঠায়, তাহলে তার প্রভাব অনেক বড় হয়। সেই কারণে আমার অনুরোধ, ইপিএফও যেন নিজেদের ক্ষমতা ব্যবহার করে নিয়োগকর্তার কাছ থেকে কোয়েরির উত্তর সংগ্রহ করে এবং মানুষের আবেদনগুলোর নিষ্পত্তি করে। গ্রহণ করুন অথবা বাতিল করুন, কিন্তু সিদ্ধান্তহীন অবস্থায় আবেদন ঝুলিয়ে রাখবেন না। কারণ বিচার পেতে অযথা দেরি হওয়াও এক ধরনের অবিচার। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা উচ্চ পেনশন নিয়ে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলাম, যেগুলোর সমাধানের অপেক্ষায় এখনও লক্ষ লক্ষ পেনশনভোগী। আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য উপকারী হয়েছে। এখন আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আপনার আবেদন কি এখনও পেন্ডিং? আপনার ফর্ম কি রিজেক্ট হয়েছে, নাকি আপনি ইতিমধ্যেই উচ্চ পেনশনের সুবিধা পেয়েছেন? আপনার অভিজ্ঞতা অন্য অনেক মানুষেরও কাজে লাগতে পারে। আর যদি মনে হয় এই তথ্য আরও বেশি মানুষের জানা দরকার, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কোনো পেনশনভোগীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিতে পারে। এবং আমাদের চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। কারণ ইপিএস, উচ্চ পেনশন, ইপিএফও এবং পেনশনভোগীদের স্বার্থে প্রকাশিত প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা সহজ ভাষায় সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ, নমস্কার।